ধূমপান, মদ্যপান ও মাদক সেবন স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকারক। অর্ডার অর্ডার। আপনি বলুন মিস্টার সরকার। ধর্মাবতার, একজন নারীবাদী হওয়ার জন্য অ্যাডভোকেট মিত্র তার গল্পের মাধ্যমে কিন্তু ত্রিকোণ প্রেমকে প্রশ্রয় দিচ্ছেন, যার প্রভাব সমাজে পড়তে বাধ্য। ওনার এই কলম পড়ে যদি নারীরা বিপদগামী হয়, তাই আমি অনুরোধ করছি এই গল্প যেন সর্বসমক্ষে না আসে। আই অবজেক্ট ইউর অনার। প্রথমত, এই গল্পটা কোনো ত্রিকোণ প্রেমের গল্প নয়। একটা সম্পর্কে সমস্ত রকম অত্যাচারের শিকার হয়ে আজকের মেয়েরা যখন প্রতিবাদ করে, বাঁচবার জন্য যখন সেই সম্পর্কটা থেকে বেরিয়ে আসতে চায়, তখন সেটা পুরুষতন্ত্রের অহংবোধে লাগে। আমার মনে হয় না নিজের মতো বাঁচতে চাওয়ায় কোনো দোষ আছে বলে। তাই কলম জনসমক্ষে আসবে, তবেই তৈরি হবে নতুন চিন্তাধারা। নারীদের সম্মান করতে শিখবে সমাজ। দ্যাটস অল ইউর অনার। সমস্ত সাক্ষ্য প্রমাণ বিচার করে এবং জুরিদের মতামতকে সম্মান জানিয়ে আদালত এই সিদ্ধান্তে উপনীত হয়েছে যে অ্যাডভোকেট মিত্রের লেখা এই কলম কোনোরূপ বিতর্ক সৃষ্টি করছে না এবং সমাজে তার কোনো কুপ্রভাব পড়বে না। এই আদালত সম্মানের সহিত এই লেখাটিকে জনসমক্ষে আনার রায় দিচ্ছে। The court is adjourned. The number you are trying to call is currently not reachable. Please try again later. The number you are trying to call is currently not reachable. Please try again later. এই নিয়ে 12টা মিসড কল। 13 বারের বার কর্ডলেস কলটা রিসিভ করল নীলা। ও প্রান্ত থেকে উত্তেজিত প্রবীরের ক্রুব্ধ গলা ভেসে আসে। তোমার সাহস হয় কি করে আমাকে ডিভোর্সের নোটিশ পাঠাতে? মোবাইল সুইচ অফ কেন করেছো তুমি? এইসব উকিলের চিঠিবিটি আমি মানি না। আমি আসছি ওখানে, যা বলার আমার চোখের দিকে তাকিয়ে বলবে। এত স্পর্ধা কে দিল তোমাকে, ওই ছোট লোক মহিলা? মাইন্ড ইওর ল্যাঙ্গুয়েজ। সাহস যে হয়েছে তা তো দেখতেই পাচ্ছ প্রবীর। আমার মোবাইলটার আর তো কোনো প্রাইভেসি নেই। সফটওয়্যার ইনস্টল করে ওটা তো তুমি অনেক আগে থেকেই তোমার ফোনে অ্যাক্সেস করো।
তাই হ্যান্ডসেট অফ করে সিমটা স্ক্র্যাপ করে দিলাম। তোমাকে আমার সব মুভমেন্ট জানাতে তো আমি বাধ্য নই। আমি তো কার্যত গৃহবন্দী। আমার উকিল কাকু মিস্টার সেনের সাথে কন্ট্যাক্ট করতে ল্যান্ডলাইনই যথেষ্ট। উনি ওটা পাঠিয়েছেন আমার ইনস্ট্রাকশনে। এখানে না এসে পেপারগুলো সাইন করে পাঠিয়ে দিলে ভালো হয়, তারপর একেবারে কোর্টে দেখা হতো না হয়। একটু থতমত খেয়ে যায় প্রবীর, ওরফে ডক্টর প্রবীর সান্যাল। এত সহজে ধরা পড়ে যাবার কথা কল্পনাও করেনি সে। ফোনটা খট করে কেটে দেয়। ডুবন্ত সূর্যের দিকে তাকিয়ে ছাদে নিজের প্রিয় দোলনাটায় আনমনে বসেছিল নীলা। শহরতলির এই অংশটা এখনো একটু সবুজ, একটু চুপচাপ। আজ তার বড় প্রিয় এই নিঃসঙ্গতা। পিছন থেকে পরিচিত গলা ভেসে আসে। প্রবীর আসছে নীলা, কাজটা বোধহয় ভালো করনি। ওর যা চন্ড রাগ, তোর জন্য বড় ভয় করে আমার। এত দুশ্চিন্তা? খুব ভালোবাসো আমাকে সুরঞ্জন, তাই না? তুমি প্রবীরকে ভালোবাসো? সেটা আমার প্রশ্নের উত্তর হলো না। যাই হোক, ভালোবাসি, রাদার বাসতাম। আচ্ছা সুরঞ্জন, একটি নারী জীবনে একজন পুরুষকেই ভালোবাসতে পারবে, এটা কোথায় লেখা আছে বলতে পারো? ভালোবাসার বুঝি রুল বুক হয়? তাহলে তো ঘৃণারও একটা রুল বুক থাকা উচিত। একসাথে কতজনকে বা একজনকে ঠিক কতটা ঘৃণা করা যায় ম্যাক্সিমাম? আমি অত শত তত্ত্ব কথা বুঝি না নীলা, নিজেকে সেভাবে এক্সপ্রেসও করতে পারি না। আমি তোমাকে সেই স্কুলের দিনগুলো থেকে ভালোবেসেছি, ভালোবেসে যাব। হোক না তা একতরফা। যেদিন তোমার অমতে তোমার বাবা আমার সাথে তোমার বিয়ে ঠিক করলেন, সেদিন এই অঙ্কের প্রফেসরকে MBBS প্রবীর সান্যালের জায়গায় মেনে নিতে তোমার আপত্তি ছিল। কিন্তু তাও তোমার বাবা আমার বাবাকে দেওয়া কথা রাখতে তোমার উপর চাপ তৈরি করে তোমাকে রাজি করেছিলেন। এটা জানলে আমি অন্তত ওই বিয়েতে কখনো রাজি হতাম না। কিছুক্ষণ অর্থপূর্ণ দৃষ্টিতে সুরঞ্জনের দিকে তাকিয়ে রইল নীলা। তারপর বলল, আমার বাবা ডাক্তার নলিনাক্ষ চ্যাটার্জি এতটাও অদূরদর্শী ছিলেন না সুরঞ্জন, যে শুধু মৃত বন্ধুকে দেওয়া কথা রাখতে তার ছেলের সাথে মেয়ের বিয়ে দিয়ে দেবেন। আমি ভালোবাসায় অন্ধ হলেও বাবার কাছে প্রবীরের উচ্ছৃঙ্খল জীবনের অনেক সাক্ষী প্রমাণ ছিল। আর তাই বাবার আন্ডারে সব থেকে ব্রিলিয়েন্ট স্টুডেন্ট প্রবীর সান্যালের প্রতি মেয়ের দুর্বলতার কথা জেনে তার চরিত্রের বদ গুণগুলোর কথা আমাকে জানিয়েছিলেন। চিন্তা ভাবনা করার ক্ষমতা আমার বরাবরই কম। সেই মুহূর্তে প্রবীরের প্রতি রাগে আমি তোমার সাথে বিয়েতে মত দিয়েছিলাম। তবে এটাকে বোধহয় জোর করে চাপিয়ে দেওয়া বলে না, তাই না? ম্লান হাসে নীলা। পশ্চিম আকাশের লাল গাঢ় হয়ে লালিমা ছড়ালেও সুরঞ্জনের চোখে নীলার মুখখানি অস্বাভাবিক ফ্যাকাশে লাগে সেই মুহূর্তে। নীলা বলে চলে, তুমি বড় বোকা সুরঞ্জন। ভাই প্রবীরকে চেনোনি, আমাদের সম্পর্কের ব্যাপারে এত কিছু জেনেও ওর সাথে বন্ধুত্ব করতে চেয়েছিলে, নিজের চিকিৎসার ভার ওর উপর ছেড়েছিলে, আর সেই সুযোগটা ও নিল। চোখটা বুঝে ফেলল সুরঞ্জন। ব্যস্তভাবে ওকে থামিয়ে দিয়ে বলল, এখন এসব কথা থাক না নীলা। প্রবীর এখানে এসে পৌঁছলে সর্বনাশ হয়ে যাবে। আমি তো তোমাকে বলেছি ও তোমার ওষুধ পাল্টে দেয়। সুরঞ্জনীর মুখ থেকে কথা কেড়ে নিয়ে মাথা নিচু করে বলে চলে নীলা, আমি নিজেও জানি ওই মেরুন ক্যাপসুলের বটলটার সব কটা ক্যাপসুল নকল। ওর ভেতরের পাউডারগুলো বেআইনি ড্রাগের, যেগুলো আমার নাকগুলোকে একটু একটু করে শেষ করার জন্য মায়াদিকে মাল্টিভিটামিন বলে বুঝিয়ে দিয়ে গেছে। তুমি ভুলে গেছো, প্রফেশনে তেমন নামডাক না হলেও আমিও একজন ডাক্তার। সে কথা হচ্ছে না। তুমি ডিভোর্স নোটিশ পাঠানোর পর ও পাগল হয়ে আছে, এখানে পৌঁছে তোমার কোনো ক্ষতি না করে দেয়। কেঁপে ওঠে সুরঞ্জনের গলা। মুখটা লাজে রক্তাভ করে নীলা বলে, না, তুমি দেখছি এখনো আমাকে খুব ভালোবাসো, তাই না সুরঞ্জন? কোনো উত্তর না পেয়ে মাথা তোলে নীলা। সুরঞ্জন না, সুরঞ্জন তো নেই। মায়াদি সের দিক দিয়ে আসছে।
যে কজন হাতে গোনার লোক এ বাড়িতে আসে মোটামুটি তাদের সবার পায়ের আওয়াজ চেনে সে। শৈশবেই মাতৃহীন নীলার গভর্নেস কাম মা কাম দিদি কাম ওয়েলউইশার কাম বন্ধু এই অনাত্মীয়া মায়াদি, যে জীবনের শত ওঠা পড়াতেও তাকে সব সময় আগলে রেখেছে। কিশোরী বয়স থেকে নিজের সংসার অবধি পাতেনি ওর জন্য। মায়াদির মায়া মাখানো মুখখানি ভেবে চোখে জল আসে নীলার। বেচারিকে ওর জন্য প্রবীরের অনেক কথা সহ্য করতে হয়। অনেক চেষ্টা করেও নীলার থেকে মায়াদিকে আলাদা না করতে পারায় মায়াদির ওপর প্রবীরের দুর্ব্যবহার দিন দিন বেড়েই চলেছে। হিম পড়বে, ঘরে চলে এবার। আমার দিন ছোট হয়ে গেল গো মায়াদি। কটা বাজলো গো? সেই ছায়া দেখে টাইম বলবে? ঘড়িগুলো কি করতে রয়েছে মায়াদি? না, তোমাকে আর মানুষ করা গেল না। মায়া একটু অপ্রস্তুত হয়। গ্রামে তার ছোটবেলা কেটেছে। কিছু কিছু আচরণে এখনো সেই শৈশব বিদ্যমান। আজও পরন্ত সূর্যের আলোয় ছায়ার দৈর্ঘ্য দেখে প্রায় নির্ভুল বলতে পারে সময়। আর তাই নিয়েই মাঝে মাঝে নীলা মজা করে তাকে খেপানোর জন্য। মায়া কথা ঘোরানোর জন্য আসলে হাত মুছতে মুছতে বলে, আবার সুরঞ্জনদার কথা ভাবছিলে? ভাববো কেন, ওর সাথেই তো কথা বলছিলাম। আচ্ছা মায়াদি, আমি সুরঞ্জনের সাথে কথা বললে তোমার ভালো লাগে না? সত্যি করে বলো না। তুমিও তোকে ভালোবাসো সেই ছোটবেলা থেকে। ওর জন্য লক্ষ্মী পুজোয় নাড়ু বানাতে, আরো কত কি করতে। ওকে তো তুমি আমার থেকেও বেশি ভালোবাসো। আদুরে গলায় নীলা বলে, দলা পাকিয়ে আসা একটা কষ্ট গিলে নেয় মায়া। তারপর বলে, প্রবীরদা তোমার পর এখন নীলা দিদি। সুরঞ্জন দাদাকে এবার ভুলে যাও। তোমার পক্ষে সেটাই তো ভালো। জ্যাঠামশাই বেঁচে থাকলে কি এসব দেখে সুখী হতেন? উত্তরে নীলার নিশ্চুপ দেখে একটা দীর্ঘশ্বাস ফেলে নীলার মাথায় হাত বুলিয়ে দিতে গেলে নীলা অদ্ভুতভাবে মাথাটা সরিয়ে নেয়। দোলনাটা দুলে ওঠে। ছোট থেকে নীলার অভিমানের আচরণ চেনে সে। নীলা তার কথায় কষ্ট পেয়েছে বুঝে মায়া মাথা নিচু করে চলে যায় সিঁড়ির দিকে। হঠাৎ ফের সুরঞ্জলির কণ্ঠে গম গম করে ওঠে জায়গাটা। মায়াদি কিন্তু কষ্ট পেল কেন ওভাবে? অভিমান ও রাগের এক মিশ্রণ নীলার মুখে। সে মুখটা আকাশের দিকে তুলে একটা দীর্ঘশ্বাস ছেড়ে বলল, তুমিও চাইলে যেতে পারো সুরঞ্জন। আমি কার সাথে কি ব্যবহার করব সেটা নিয়ে তোমার কবে থেকে মাথা ব্যথা শুরু হলো? আগে তো মনে হতো আমার ব্যাপারে তুমি উদাসীন। নীলার অভিমান উপলব্ধি করল সুরঞ্জন। তারপর তাকে সাবধানী কণ্ঠে বলল, উদাসীন নই নীলা। আমি সবসময় চেয়েছি তুমি সুখী হও, ভালো থাকো। আমার সঙ্গে থাকলে যে তুমি সুখী হবে না তা বুঝেই আর তোমার আর প্রবীরের সম্পর্কের কথা জেনেও তোমাকে কখনো বাধা দিইনি। কিন্তু আজ কিন্তু প্রবীর প্রচণ্ড রেগে আছে। এখানে পৌঁছেও তোমার ক্ষতি করতে পারে নীলি। প্লিজ কিছু একটা করো, এভাবে বসে থেকো না। আধার একটু ঘনিয়েছে, তবু মুখ দেখা যায়। নীলার মুখের একদিক স্পষ্ট সুরঞ্জনের কাছে। সম্পূর্ণ ঘুরে চোখে চোখ রাখে নীলা। কতদিন পরে আমাকে নীলি বলে ডাকলে। এরপর সামান্য বিরতি নেয় নীলা। আবার বলে, এই পালকে মনে আছে সুরঞ্জন? একটু ভেবে নিয়ে জিজ্ঞাসু স্বরে সুরঞ্জন বলে, ইকবাল মানে গ্যারেজের ইকবাল? হ্যাঁ, কেন বলো তো? নীলা বলে চলল, ইকবালের বোন হেনা খুব ব্রিলিয়েন্ট স্টুডেন্ট ছিল। ইউকের একটা ইউনিভার্সিটিতে টোটাল কোর্সের কোর্স ফির 50% স্কলারশিপ পেয়েছিল। সেই ইউনিভার্সিটির কন্ডিশন ছিল স্টুডেন্ট ভিসার ফর্মালিটিতে ওদের কনসেন্ট লেটার পেতে গেলে কোর্স ফির বাকি টাকাটা অ্যাডভান্স জমা করতে হবে। ইকবালের গ্যারেজ তখন আরও ছোট ছিল, ও সেটাও বিক্রি করে দেবে ভেবেছিল। আমি কথাটা জানতে পেরে বাবাকে বলি। বাবা হেনার কোর্স ফির বাকি টাকাটা দিয়ে দেয়।
তখন অবশ্য ধার হিসেবেই নিয়েছিল ইকবাল, কিন্তু পরে বাবা টাকাটা ফেরত দেয়নি। সেই থেকে ইকবাল আমার আর বাবার প্রতি খুব কৃতজ্ঞ। ব্যস্ত সমস্ত হয়ে সুরঞ্জন বলে, তাতে কি? কথা ঘুরিয়ে পেঁচিয়ে বলো না নীলা, ইকবালের সঙ্গে প্রবীরের কি সম্পর্ক? অদ্ভুত হাসে নীলা, বলে, প্রবীরের গাড়িও ইকবালই সার্ভিস করে। ইকবালকে তোমার সাথে ঘটনাটা বলেছিলাম। ইকবাল আমাকে নিজের বোনের মতোই ভালোবাসে, আর তাই কি নীলা? বলো বলো, প্লিজ বলো। একটা অজানা আশঙ্কায় ব্যস্ত হয়ে ওঠে সুরঞ্জন। নীলা চোখে চোখ রেখে রহস্যভরা কণ্ঠে হিসিয়ে বলে ওঠে, তাই প্রবীর আর কোথাও পৌঁছবে না সুরঞ্জন। প্রবীরের গাড়ির গতিবেগ বাড়লেই সেটা নিয়ন্ত্রণের বাইরে চলে যাবে। আর আজ এখানে আসতে আসতে রাগের মাথায় প্রবীরের স্পিডোমিটার 100 ছুঁতে পারে। হা করে হেসে ওঠে নীলা। কি সর্বনাশ তুমি করেছো নীলা? তুমি প্রবীরকে খুন করার প্ল্যান করেছো? এই তো জানাজানি হবেই। লোক বলবে ডাক্তার নলিনাক্ষ চ্যাটার্জির মেয়ে নীলা চ্যাটার্জি খুনি। সুরঞ্জনের দিকে রহস্যময় চাউনি হেনে দৃঢ় কণ্ঠে নীলা বলে, বলবে না। ইট ইজ আ পারফেক্ট ক্রাইম। নীলা চ্যাটার্জি কি করে খুনি হবে সুরঞ্জন? সে তো সব হিসেবের বাইরে আজ। নীলার মুখে একটা অস্বাভাবিক হাসি ফুটে ওঠে। ও তরবর করে তাচ্ছিল্যভাবে বলে, এমনিতেও একটা পাগল, উন্মাদ, দিনে দুপুরে হ্যালোসিনেট করে মেন্টালি আনস্টেবল মেয়ে কি করে একটা মার্ডার প্ল্যান করবে? বলো বলো। মেডিকেল সায়েন্স ইটসেলফ আমার রেপুটেশন বাঁচাতে যথেষ্ট। আর তাকে দিনের পর দিন ভুল ওষুধ খাইয়ে ঘরবন্দি করে কে পাগল প্রমাণ করেছে? ওই প্রবীর স্যান্ডাল। সে মনের আনন্দে ঘুরে বেড়াবে আইন বাঁচিয়ে তার বেলা। ওই লোকটা শাস্তি হবে না যে তোমাকে? নীলার কথায় ছেদ পড়ে মায়ের চিৎকারে। আওয়াজটা আসছে এক গলা থেকে, কিন্তু তারপরে মায়ার উদ্ভ্রান্ত গলা পাওয়া যায়। এই কি প্রবীরদা, এত রক্ত কেন? তুমি এভাবে টলছো? এভাবে ওপরে যেও না। আগে কিছু একটা করে রক্তটা বন্ধ করো। কথা শোনো। প্রত্যুত্তরের প্রবীর জান্তব গর্জন শোনা যায় শুধু। সিঁড়ি দিয়ে এলোমেলো ধূপধাপ শব্দ উঠে আসছে শোনা যায়। সুরঞ্জনের মুখ স্পষ্ট দেখা যায় না আর। নীলার মুখে ঝড়ের সংকেত। সিঁড়ি থেকে প্রবীরের হুঙ্কার ভেসে আসে মায়ের উদ্দেশ্যে, কাজের লোক। কাজের লোকের মতো থাকবি না, ডাকলে ছাদে এলে আর আমাদের কথার মধ্যে কথা বললে দুজনকেই আছড়ে মেরে ফেলবো। সুরঞ্জন এগিয়ে যায় ছাদের সিঁড়ির দরজার দিকে। নীলাও ঘুরে দাঁড়িয়েছে সেদিকে। অনতি বিলম্বে ছাদে পা রাখে এক রক্তাক্ত অবয়ব। সে সুরঞ্জনকে সম্পূর্ণ অগ্রাহ্য করে এগিয়ে আসে নীলার দিকে। তুমি কি ভেবেছিলে তোমার পেয়ারের ইকবালকে দিয়ে আমাকে কার অ্যাক্সিডেন্ট করিয়ে মারবে? অত সোজা নয় মাই ডিয়ার। এবার সার্ভিসিং এর পর গাড়ি আনতে গিয়ে ইকবালের মুখ দেখে মনে হয়েছিল ব্যাটা অসন্তুষ্ট। এখনো মনের ভাব লোকাতে শেখেনি ইডিয়েটটা। তখন অতটা তলিয়ে ভাবিনি। আজ গাড়িতে স্পিড তুলতেই গর্বটা বুঝতে পারলাম। ব্রেকে শিল্প করেছে তোমার ইকবাল। যাকে তোমার বাপের পয়সায় কেনা গাড়ি ভালো মতো ঢুকেছে, কিন্তু প্রবীর সান্যালকে আটকাতে পারেনি। ঠিক সময়ে লাফিয়ে নেমে গেছি। একটু চোট লেগেছে, কিন্তু আনফরচুনেটলি বেঁচে গেছি। শেষ কথাগুলো বেশ চিবিয়ে চিবিয়েই বলে প্রবীর। ভাবলে সেই স্থির গলায় নীলা বলে, সবই যখন জানো, চাও পুলিশে খবর দাও। এখানে এসেছো কেন? না ডার্লিং, পুলিশে যাই আর তুমি উল্টে আমাকে ফাঁসিয়ে দাও উটপটাং কথা বলে। নলিনাক্ষ চ্যাটার্জির এই শহরের 4টে নার্সিং হোম, অগাধ সম্পত্তি, রাজত্ব আর রাজকন্যা এত সহজে ছাড়া যায়? তোমার এগেনস্টে কমপ্লেন করে কিছু পাবো না আমি। মাঝে থেকে ওই বুড়ো উকিলকে দিয়ে তুমি আমাকে প্যাঁচে ফেলবে। আমার লাভ তোমার স্বামী হয়ে থাকায়। বড় ডাক্তারের পাগল মেয়ে যতদিন আমার স্ত্রী, ততদিনেই সাম্রাজ্য আমার। বুড়োটা নিজের সব প্রপার্টি ট্রাস্ট করেই তো বাঁশটা দিয়ে গেছে আমাকে। কিশোরী মালিকানা পাবো না আমি, কিন্তু ওগুলোকে ইউজ করে খেতে আমাকে আটকাতে পারবে না কেউ। কিন্তু ট্রাস্টি বোর্ড থেকে তোমার হাজবেন্ড হিসেবে আমার নাম শোনালে সব শেষ। ট্রাস্টি বোর্ডের অন্য মেম্বারগুলো মহাবদ। তোমার থেকে
ডিভোর্স নিলে ঠিক কলকাঠি নেড়ে মিটিং করে আমাকে ফুটিয়ে দেবে বোর্ড থেকে। কি বোঝে ওরা ওই বিজনেসের? কি জানে এখান থেকে কতটা প্রফিট তোলা যায়? সত্যি মাইরি, তোমার বাপ গুরুদেব লোক। একবার তো ওই ন্যাকা প্রফেসরটার গলায় ঝোলালো তোমাকে। কলেজ লাইফ থেকে আমি পটিয়েছি তোমাকে, আর সেই তুমি কিনা বিয়ে করে ওই ন্যাকাটার প্রেমে পড়ে গেলে। তারপর অনেক পাপড় বেলেছি তোমাকে পেতে, নীলা রানী। এত সহজে তো তোমাকে ছাড়বো না। আমি কখনো চাইলে তোমাকে ডিভোর্স দেব আমার প্রয়োজন হলে, কিন্তু তোমাকে আমি ডিভোর্স স্যুট ফাইল করতে দেব না। আর যদি বেশি টান্ডাই মান্ডাই করো, তুমি তো এখানে পৌঁছবেই। তোমার ওই ইকবালকেও আমি জেলের ঘানি টানাবো, মনে রেখো। এতগুলো কথার পরও নীলাকে বিন্দু মাত্র বিচলিত মনে হয় না, বরং মুখে আবার সেই অস্বাভাবিক হাসিটা ফুটে ওঠে। প্রবীরের অত তর্জন গর্জনের পরিবর্তে প্রায় ফিসফিস করে সে বলে, কেন প্রবীর? ইকবালকে সুরঞ্জনের মতো ছোট নাতায় ওটি করার নামে অপারেশন থিয়েটার শেষ করে দেবার ব্যবস্থা করবে না? প্রবীর জোঁকির মুখে নুন পোড়ার মতন ছটফটিয়ে ওঠে। বাজে কথা। কে বলেছে সব? পাগল মেয়ে ছেলে, তুই নিজে খুনি, আমাকে খুনি সাজাতে চাস? প্রবল প্রতাপ সত্ত্বেও শেষটি খেয়ে তার গলা যেন একটু কেঁপে যায়। নীলা তত ধিক ফিসফিস করে বলে, আমাকে সুরঞ্জন নিজে বলল যে ওই মরা মানুষের সাথে কথা বলো বলেই তো তোমাকে পাগল সাজাতে সুবিধা হয়েছে আমার। ব্যঙ্গটা ঠিক ফোটে না, কৈফিয়তের সুর শোনা যায়। গলাটা পরিষ্কার করে প্রবীর আবার বলে, তা কখন বললো সুরঞ্জন এসব? মরার আগে না পরে? পরে। প্রবীর আতঙ্কে নীল হয়ে যায় কথাটা শুনে। এ কি, তার শোনার ভুল হচ্ছে না তো? সামনে নীলার হাসি হাসি মুখ, কিন্তু ফিসফিস কথাটা আসছে ওর পিছন থেকে। আর গলাটা তো ও ভালো করেই চেনে। হ্যাঁ, ভালো করেই চেনে। প্রায়ন্ধকার ছাদে এখন দৃষ্টিপথে নীলা ছাড়া তো আর কেউই নেই। নীলা ফের হেসে শুয়ে বলে ওঠে, কি জানো, নিরাশ হবার সয় না প্রবীর, তোমার কপালেও নেই। নারী চরিত্র যে তোমার ডাক্তারি শাস্ত্রের বইয়ের থেকে অনেক বেশি জটিল। সুরঞ্জনকে মেরে কি দূর করতে পারলে আমার থেকে? এখন নীলার সমস্তটুকু জুড়ে শুধু সে। এবার কি করবে? নীলা বলে চলে, তুমি মানুষ হিসাবে অতি জঘন্য, কিন্তু একজন ডাক্তার হয়ে উনি কি করে হলে বলো তো? একজন ডাক্তারের হাত কখনো কাউকে কষ্ট দিতে পারে না প্রবীর। ভুলে গেলে নিজের শপথ? অন্ধকার ছাদের দিক থেকে ভয়ে ভয়ে ঘাড় ঘুরিয়ে তাকায় প্রবীর। নীলা বলে চলে, আমার বাবার কষ্টের টাকায় গড়ে তোলা নার্সিংহোমগুলোকে তুমি টাকা রোজগারের কারখানায় পরিণত করেই শান্তি পাওনি। তুমি মানুষের জীবন নিয়েও ছিনিমিনি খেলছো সেখানে। নাম দিয়েছ বিজনেস। আমাকে পাগল সাজিয়ে শহরের বাইরের এই বাড়িটায় চিকিৎসার নামে বন্দি করে রেখেছ। এটাও কি তোমার বিজনেসের পার্ট? কিন্তু আজ বিশ্বাস হলো তো, সুরঞ্জন আমার উর্বর মস্তিষ্কের কল্পনা নয়। এখন আমি যতটা পাগল, তুমিও ততটা। বলে খলখল করে হেসে ওঠে নীলা। সেই হাসির শব্দের দমকে টলে যায় প্রবীরের পা, তবু সামলে নেয় সে। পিছনে ফিরে আরেকবার তাকাতেই কাউকে দেখতে পায় না। উদ্ভ্রান্তির মতন বিড়বিড় করতে থাকে, কি সব ভুলভাল শুনছি আমি? মাথার চোটটার জন্য হবে। কিছু বলছো প্রবীর? নীলার প্রশ্নে সম্বিত ফেরে। প্রবীর মাথার ফাটা জায়গার পিছনে ডাইরেক্ট প্রেশার দিয়ে রক্ত বন্ধের চেষ্টা করতে করতে একটু ঘরে গলায় তার উদ্দেশ্যে বলে, যাকে তাকে দিয়ে সুরঞ্জনের গলা নকল করিয়ে আমাকে দিয়ে ভুলভাল কনফেস করিয়ে নিতে চাও, তাই না? তোমার ঘরে লুকিয়েছ না কাউকে? অত সোজা না, আমাকে জেরে ফেলা অত সোজা না। তুমি, তোমার বাপও পারেনি। আমার বাবাকে আর মধ্যে নাই বা টানলে প্রবীর? সেই মানুষটা তো আর এই পৃথিবীতে নেই। তবে হ্যাঁ, তোমার চরিত্র তার থেকে ভালো আর কেউ বোঝেনি। যতই হোক গুরু তো তোমার। হয়তো তিনি বুঝেছিলেন
আমাকে পেতে তুমি কত নিচে নামতে পারো, তাই কখনো চাননি আমাদের বিয়ে হোক। আজকালকার দিনে সামান্য অ্যাপেন্ডিসাইটিস অপারেশন করতে গিয়ে সরঞ্জনের কোমায় চলে যাওয়া আর তারপর ব্রেন ডেথ বাবা মেনে নিতে পারেনি। কিন্তু তোমার কাজ বড় বেশি গোছানো, সন্দেহ করা ছাড়া কিচ্ছু করার ছিল না। অ্যানাস্থেটিস্টকেও সরিয়ে দিলে। বেশ কিছুদিন বাবা এই দোলাচলে ছিল যে ঘটনাটা নেহাত অ্যাক্সিডেন্ট না খুন। মায়াতি জানতো তোমার প্রতি আমার দুর্বলতা আছে, তাই বাবাকে রাজি করিয়েছিল আমাদের বিয়ের জন্য। আমার মুখ চেয়ে বাবা রাজি হয়ে গেছিল, কিন্তু বিয়ের পর থেকে দিনের পর দিন মানুষটা যত বুঝেছে তোমাকে, ভেতরে ভেতরে শেষ হয়ে গেছে একটু একটু করে। পুরনো কাসুন দিকে ঠিক লাভ কি নিলাম? তোমার বাবা আমার মতো ছেলের ঘাড়ে নিজের বিধবা মেয়েকে গুছিয়ে দেওয়ার লোভেই এই বিয়েতে রাজি হয়েছিলেন। যদি জানতেই এত কিছু, তাহলে তুমি বিয়েটা করলে কেন আমাকে? তখন জানতাম না প্রবীর, জানলাম সেদিন, যেদিন থেকে তুমি আমার মেডিসিন রিপ্লেস করা শুরু করলে। সে কোনোদিন তার মৃত্যু নিয়ে অনুযোগ করতে আসেনি। মৃত্যুর ওপার থেকে ছুটে এসেছিল সেই দিন, যেই দিন থেকে তুমি আমার ক্ষতি করার চেষ্টা করেছো। আর তারপর থেকে একের পর এক সত্যি জেনেছি তোমার। বড্ড বেশি জেনে ফেলেছো তুমি, আর বড্ড বেশি বাড়াবাড়ি শুরু করেছো। এক তো তোমার ওই উকিলটার, আর তোমাদের ট্রাস্টি বোর্ডের বাকি বুড়োগুলো কিটকিট, তার উপর আজকের এই ষড়যন্ত্র। ভুলে যেও না, আমার সহ্যেরও একটা সীমা আছে। প্রায় চিৎকার করে ওঠে প্রবীর। কে বলেছে সহ্য করতে? যে যাহার নামে ইচ্ছে যাও তুমি। আমি আজ তোমার সহ্য অসহ্যের অনেক ঊর্ধ্বে প্রবীর সান্যাল। ততোধিক চিৎকার করে ওঠে নীলা। একদম গলা তুলবি না, তোকে আর তোর পেয়ারের মায়াকে এখানে পুঁতে রেখে দেবো, কেউ জানতে পারবে না, দেখবি। এগিয়ে যেতে গিয়ে বাধা পায় প্রবীর, কিছুতেই এগোতে পারে না। মনে হয় পিছন থেকে কেউ যেন প্রবল শক্তিতে তাকে টেনে ধরেছে। চকিতে পিছনে ফিরেও সিঁড়ির কম পাওয়ারের টিমটিমে আলো ছাড়া আর কিছুই চোখে পড়ে না তার। অত রাগের মাথায় শিহরণ খেলে যায় সারা শরীরে। সামনে ফিরে দেখে নীলাও উধাও হয়েছে। নিশ্চয়ই ছাদের ওই ঘরটায় কেউ ঢুকে পড়েছে টুক করে। প্রবীর ছুটে গিয়ে দরজায় ধাক্কা দেয়, ভিতর থেকে বন্ধ। অসহিষ্ণু হয়ে এক লাথি মারে, চিটকিনি ভেঙে খুলে যায় দরজা। ওই তো নীলা, ওই তো নীলা। চৌকিটার ওপর দেওয়ালে হেলান দিয়ে বসা, ওই তো নীলা। কত দূর যাবি পালিয়ে? বলে কাঁধ ধরে ঝাঁকুনি দিতে গিয়ে চমকে ওঠে। মায়াদি বলে একটা শুধু ডাক, বিশ্ব চরাচর আধারে তলিয়ে যায় তার। অ্যাডভোকেট মিস্টার সেন মায়ার সাথে একতলার ঘরে বসে কথা বলছিলেন। এই প্রপার্টিটা নীলা মা ওর মামার বাড়ির তরফ থেকে পেয়েছিল। ওর ইচ্ছে অনুযায়ী এটা আর ওনার পার্সোনাল সেভিংস যা ছিল তা তোমার নামে ট্রান্সফার করার ব্যবস্থা করছি মা। আর এই চিঠিটা উনি তোমাকে দেওয়ার জন্য রেখেছিলেন আমার কাছে। কাইন্ডলি যদি আমার সামনে একটু দেখে নাও। বুঝতেই পারছো, একটা পুলিশ কেস, আর নীলামায়ের কোনো সুইসাইড নোট অ্যাজ সাচ পুলিশ পায়নি কিছু, তাই। চোখ মোছেন অ্যাডভোকেট সেন। মায়া কাঁপা হাতে খাম খুলে চিঠিটা বার করে পড়তে থাকে। মাকে হারিয়েছি কবে মনে নেই, তুমি সে অভাব পূরণ করেছ। তোমাকে ছাড়া কাকে বলি? ভালো রাখতে পারলাম না। সুরঞ্জন গেল, বাবা গেল, আমার কাছের মানুষগুলো একে একে আমাকে একা করে দিয়ে চলে যাচ্ছে। এবার কার পালা জানি না। এর থেকে আমার আর বেরোবার উপায় বোধ হয় নেই। আর অপেক্ষা করতে পারছি না গো মায়াদি। এই চিঠি তুমি পড়ছো মানে একটা কিছু ঘটিয়ে ফেলেছি। থাকলে ক্ষমা করো, কষ্ট পেও না। যেটুকু তোমার জন্য রাখলাম নিও, নইলে আমার মরেও শান্তি নেই। ইতি নীলা। চিঠিটা মুঠোয় পাকিয়ে ফেলে মায়া বলে, না সেনবাবু, সেই রকম কিছু নেই। তারপর প্রসঙ্গ বদলানোর জন্য বলে, প্রবীর দাদা কেমন আছে জানেন? কন্ডিশন ঠিক না, প্রচণ্ড শক পেয়েছে। প্রবীর বারবার বলছে সেদিন ওনাকে নীলার সাথেই ছাদে কথা বলছিল কয়েক সেকেন্ড আগেই। পুলিশ ওরা তোমার কথা শুনে ঘটনাটা রিকনস্ট্রাক্ট করার চেষ্টা করেছে, কিন্তু টাইম ফ্রেম মিলছে না। কারণ পোস্টমর্টম বলছে তুমি ডাক্তার আর পুলিশে খবর দেবার অন্তত ঘণ্টা চারেক আগেই নীলামা
সুইসাইড করেছিল। তোমার কোথাও একটা মানে ভুল হচ্ছে মনে হয় মায়া। প্রবীর এখনো নীলা আর সুরঞ্জনের সঙ্গে কথা বলে মেন্টাল অ্যাসাইলামের সেলের মধ্যে থেকে। এই তো সুরঞ্জন, তুমি বলো আমি কি করে তোমাকে দেখছি? তুমি তো মরে গেছো। ইলেকট্রিক চুল্লিতে ঢুকলে আমার সামনে। আর আর নীলা, এই এই তুমি তুমি এই ছাদে ছিলে, তারপরে মরে কাঠ। আমি জানি তো তোমরা সত্যি না, তাহলে তোমরা যাচ্ছ না কেন? তোমাদের জন্য এরা আমাকে পাগল ভাবছে। যাও 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 যাও, বিদায় হও বিদায় হও। আরে আরে তোমরা মরে গেছো। এই এই শুনতে পাচ্ছ না? তোমরা এখানে কেন? তোমরা এখান থেকে যাও। তোমরা এখান থেকে যাও 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 যাও। খাঁচার ভিতর অচি পাখি কেমনে আসে যায়, খাঁচার ভিতর অচি পাখি কেমনে আসে যায়, তারে ধরতে পারলে মনো বেড়ে ধরতে পারলে। এতক্ষণ শুনছিলেন নীলা, কলমে মুম্বা মিত্র, শ্রুতি রূপান্তর RNM অভিষেক, প্রচ্ছদ ও সম্পাদনা জয়ন্ত, শব্দ সংযোজন সৌরিন, আবহ নির্মাণ ও SFX-এ জয়ন্ত ও RNM অভিষেক, সমগ্র পর্ব পরিচালনায় জয়ন্ত ও RNM অভিষেক। ভালো থাকুন, সুস্থ থাকুন, আজকের মতো বিদায়, নমস্কার।